একটু দাঁড়ান। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে দাঁড়ান। যা করছেন সব কিছু একপাশে রাখুন, কারণ আজ আমি আপনাকে এমন একটি বিষয় নিয়ে যেতে চাই যেই বিষয়টি নিয়ে এই সমাজ কখনো মুখ খোলেনি, যেই বিষয়টি কোটি কোটি নারীর জীবনে প্রতিদিন ঘটছে, অথচ কেউ জানে না, কেউ বোঝে না, কেউ জানতেও চায় না। আপনাকে একটি প্রশ্ন করি, এবং এই প্রশ্নটি শুনে যদি আপনার বুকের ভেতরটায় একটু নড়ে ওঠে, তাহলে বুঝবেন এই ভিডিওটি আপনার জন্যই। আপনার পাশে যে নারীটি আছেন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার পরিবারের সেই বয়স্ক নারী, তিনি কি আসলেই সুখী? তার কি সত্যিই কোনো চাহিদা নেই? বয়স হয়েছে বলে কি তার ভেতরের মানুষটি মৃত? তার হৃদয় কি আর ধরফর করে না? তার শরীর কি আর কোনো ভাষায় কথা বলে না? তার রাতগুলো কি সত্যিই শান্তিতে কাটে? আমরা একটি ভয়াবহ মিথ্যার উপর দাঁড়িয়ে আছি। সেই মিথ্যাটি হলো, নারীদের বয়স হলে তাদের আর কোনো শারীরিক বা আবেগময় চাহিদা থাকে না। তারা শুধু মা, শুধু ঠাকুমা, শুধু দাদি, একজন পূর্ণাঙ্গ নারী আর নন। কিন্তু বিজ্ঞান কি বলছে? মনোবিজ্ঞান কি বলছে? হরমোনবিদ্যা কি বলছে? স্নায়ুবিজ্ঞান কি বলছে? সবকিছু বলছে এটি একটি নির্মম মিথ্যা, একটি সামাজিক ষড়যন্ত্র, একটি ক্ষতিকারক বিশ্বাস যা কোটি কোটি নারীকে নীরবে, অদৃশ্যে ধীরে ধীরে মেরে ফেলছে, শারীরিকভাবে, মানসিকভাবে, আবেগময়ভাবে। তারা কথা বলতে পারেন না, সমাজ তাদের গলায় শিকল পরিয়ে দিয়েছে, লজ্জা তাদের ঠোঁট সেলাই করে দিয়েছে, ভয় তাদের কণ্ঠ কেড়ে নিয়েছে, পরিবার তাদের বলে দিয়েছে তোমার বয়স হয়েছে, এসব ভুলে যাও। কিন্তু শরীর তো ভুলতে পারে না, শরীর তো মিথ্যা বলতে জানে না, শরীর তো সমাজের নিয়ম মানে না, শরীর তার নিজের ভাষায় কথা বলে, ইশারায়, সংকেতে, আচরণে, অভ্যাসে, চাহনিতে। আর সেই ইশারাগুলোই হলো আজকের বিষয়। 18টি গোপন, নীরব, অব্যক্ত ইশারা, যা একজন বয়স্ক নারী সচেতনভাবে বা অবচেতনভাবে দিয়ে থাকেন যখন তার ভেতরে শারীরিক ও আবেগময় আকাঙ্ক্ষা জেগে ওঠে। এই ভিডিওটি কোনো অশ্লীলতা নয়, এটি বিজ্ঞান, এটি মনোবিজ্ঞান, এটি মানবতা, এটি সেই কোটি কোটি নারীর কণ্ঠস্বর যাদের কণ্ঠ কেড়ে নেওয়া হয়েছে। এই ভিডিওটি প্রতিটি স্বামীর জন্য যিনি তার স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবাসতে চান, প্রতিটি সন্তানের জন্য যে তার মায়ের নীরব যন্ত্রণা বুঝতে চায়, প্রতিটি নারীর জন্য যিনি নিজেকে চিনতে চান, নিজের অনুভূতিকে বৈধতা দিতে চান, এবং প্রতিটি মানুষের জন্য যে মানুষকে ভালোবাসতে চায়। শুরু করার আগে একটি অনুরোধ, এই চ্যানেলটিতে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বোতামটি চেপে দিন, পাশের বেল আইকনটি টিপে সব বিজ্ঞপ্তি চালু করুন, কারণ এই ধরনের জীবন বদলে দেওয়া কন্টেন্ট আমরা নিয়মিত আনি, আর ইউটিউব বেল না টিপলে আপনাকে জানাবেই না। এবার চলুন যাত্রা শুরু করি মানব মনের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। আমাদের সমাজে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, প্রায় সব দক্ষিণ এশীয় এবং রক্ষণশীল সমাজে নারীদের শারীরিক চাহিদা নিয়ে কথা বলাটা একটি কঠোর নিষিদ্ধ বিষয়। এটাকে ট্যাবু বলা হয়। একজন পুরুষ যখন বলেন আমার স্ত্রীকে আমি শারীরিকভাবে চাই, তখন সমাজ বলে স্বাভাবিক, পুরুষ তো। কিন্তু একজন নারী যদি বলেন আমি আমার স্বামীকে শারীরিকভাবে চাই, তখন সমাজ বলে ছি, কি বেহায়া, নারী হয়ে এসব কথা। আর যদি বয়স্ক নারী হন তাহলে তো কথাই নেই, বুড়ো বয়সে এসব লজ্জা নেই। এই দ্বিমুখী মানদণ্ড, এই ভয়ঙ্কর সামাজিক পক্ষপাত, এটাই মূল সমস্যা। আমরা একটি সভ্যতা তৈরি করেছি যেখানে অর্ধেক জনসংখ্যাকে তাদের সবচেয়ে মৌলিক চাহিদা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। এবং ফলাফল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2023 সালের একটি প্রতিবেদন বলছে 50 ঊর্ধ্ব নারীদের মধ্যে বিষণ্ণতার হার পুরুষদের তুলনায় প্রায় 3 গুণ বেশি, এবং এই বিষণ্ণতার অন্যতম প্রধান কারণ হল আবেগময় ও শারীরিক বঞ্চনা এবং একাকিত্ব। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ রিটায়ার্ড পার্সনসের একটি বৃহৎ সমীক্ষায় দেখা গেছে 30 ঊর্ধ্ব থেকে 70 ঊর্ধ্ব নারীদের প্রায় 75% স্বীকার করেছেন যে তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার চাহিদা এখনও বিদ্যমান, কিন্তু তারা কখনো সেটা মুখ ফুটে বলতে পারেননি। 75%, মানে প্রতি 4 জন বয়স্ক নারীর মধ্যে 3 জন, তারা ভেতরে ভেতরে জ্বলছেন কিন্তু কেউ জানে না, তারা কাঁদছেন কিন্তু কেউ দেখে না, তারা চাইছেন কিন্তু কেউ শোনে না। আজকের এই ভিডিও সেই নীরব কান্নার জন্য, সেই অব্যক্ত আকুতির জন্য, সেই গোপন যন্ত্রণার জন্য। এখন আসুন একটি একটি করে সেই 18টি ইশারা জেনে নিই, বিস্তারিতভাবে, গভীরভাবে, মনোবিজ্ঞান ও বিজ্ঞানের আলোকে। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। ইশারা নম্বর 1, নিজের বাহ্যিক রূপে হঠাৎ অস্বাভাবিক মনোযোগ, সাজসজ্জা, পোশাক, সুগন্ধি।
প্রথম ইশারাটি এতটাই স্বাভাবিক দেখায় যে আমরা প্রায়ই এটিকে পুরোপুরি উপেক্ষা করি, কিন্তু মনোবিজ্ঞানের চোখে এটি একটি অত্যন্ত শক্তিশালী সংকেত। ধরুন, আপনার ঘরে একজন নারী আছেন, বয়স হয়তো ৪৫, ৫০, ৫৫ বা তারও বেশি। গত কয়েক বছর ধরে তিনি নিজের চেহারা নিয়ে তেমন মাথা ঘামাতেন না। সাদামাটা জামাকাপড় পরতেন, চুল একটু আঁচড়ে বেঁধে রাখতেন, সুগন্ধি ব্যবহার করতেন না, আয়নার সামনে দাঁড়ানোর সময়ও ছিল না তার। কিন্তু হঠাৎ একদিন আপনি খেয়াল করলেন তিনি আয়নার সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন। নতুন একটা শাড়ি কিনেছেন, রংটা একটু উজ্জ্বল, ডিজাইনটা একটু আলাদা, চুল একটু ভিন্নভাবে সাজিয়েছেন, কপালে একটু সিঁদুর বা টিপ দিয়েছেন, হাতে একটু চুড়ি পরেছেন, একটু সুগন্ধি লাগিয়েছেন, সেই সুগন্ধি যেটা হয়তো বিয়ের পর থেকে শিশিতে বন্ধ ছিল। আপনি হয়তো মনে মনে ভাবলেন, বাহ, ভালো তো, সাজছেন। কিন্তু মনোবিজ্ঞান বলছে এই হঠাৎ পরিবর্তনের পেছনে একটি গভীর অবচেতন তাৎপর্য আছে। বিবর্তনীয় মনোবিজ্ঞানের জনক চার্লস ডারউইন তার সেক্সুয়াল সিলেকশন তত্ত্বে দেখিয়েছেন, প্রকৃতিতে প্রতিটি প্রাণী যখন সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করতে চায় বা যখন তার ভেতরে প্রজনন সংকেত সক্রিয় হয়, তখন সে নিজেকে আরও আকর্ষণীয়, আরও সুন্দর, আরও দৃষ্টিনন্দন করে তোলার চেষ্টা করে। ময়ূর তার বর্ণিল পেখম মেলে কেন? ময়ূরীকে আকৃষ্ট করতে। পাখি সুমধুর সুরে গায় কেন? সঙ্গীর মনোযোগ পেতে। মানুষও এই বিবর্তনীয় নিয়মের বাইরে নয়। যখন একজন নারীর ভেতরে সচেতনভাবে বা অবচেতনভাবে শারীরিক আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে একটি সংকেত পাঠায়, নিজেকে সুন্দর করো, দৃষ্টি আকর্ষণ করো, কাউকে কাছে আনো। এবং তিনি সাজেন, নিজেকে সুন্দর করেন, সুগন্ধি লাগান, রঙিন পোশাক পরেন। কখনো তিনি জানেনও না কেন তিনি এটা করছেন, কিন্তু তার অবচেতন মন জানে। এই ইশারাটি বুঝতে পারলে আপনি বুঝবেন তিনি আপনার চোখে সুন্দর হতে চাইছেন। তিনি চাইছেন আপনি তাকে দেখুন, শুধু দেখুন নয়, আসলেই দেখুন। তিনি চাইছেন আপনি বলুন, আজ তোমাকে কি সুন্দর লাগছে। এই একটি ছোট্ট বাক্য হয়তো তার ভেতরের বছরের পর বছরের খরায় বৃষ্টির মতো নেমে আসতে পারে। তাই পরের বার যখন আপনার সঙ্গী একটু বিশেষভাবে সাজেন, তখন ফোন রাখুন, টেলিভিশন বন্ধ করুন, তার দিকে তাকান এবং বলুন, তুমি আজ অনেক সুন্দর। দেখুন তার চোখে কি আলো জ্বলে ওঠে। ইশারা নম্বর 2, স্পর্শের প্রতি তীব্র সংবেদনশীলতা এবং নিজে থেকে ছোঁয়ার প্রচেষ্টা। দ্বিতীয় ইশারাটি মানবদেহের সবচেয়ে আদিম, সবচেয়ে গভীর প্রয়োজনের সাথে সম্পর্কিত, স্পর্শ। লক্ষ্য করুন, আপনার সঙ্গী কি ইদানিং আপনাকে বেশি ছুঁচ্ছেন? আপনার হাত ধরছেন অকারণে, আপনার কাঁধে মাথা রাখছেন, আপনার পাশে এসে ঘেঁষে বসছেন, আপনার জামার কলার ঠিক করে দিচ্ছেন, আপনার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন, আপনার পিঠে হাত রাখছেন, অথবা উল্টোটা, আপনি যখন তাকে ছোঁন তিনি সরে যাচ্ছেন না, বরং একটু বেশি সময় সেই স্পর্শ অনুভব করছেন। আপনার হাত যখন তার হাতে পড়ে তিনি তার আঙুল দিয়ে আপনার আঙুল জড়িয়ে ধরছেন। এগুলো কি? মনোবিজ্ঞানে এটিকে বলা হয় স্কিন হাঙ্গার বা ট্যাকটাইল হাঙ্গার, ত্বকের ক্ষুধা, স্পর্শের ক্ষুধা। এটি একটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত মানবিক প্রয়োজন। ক্যালিফোর্নিয়ার ডিপল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডক্টর ক্যারিন ফ্রিভেনের গবেষণায় দেখা গেছে, মানুষের ত্বকে এমন কিছু বিশেষ স্নায়ু আছে যেগুলো শুধুমাত্র ধীর, মৃদু, আবেগপূর্ণ স্পর্শে সাড়া দেয়। এই স্নায়ুগুলোকে বলা হয় সি ট্যাকটাইল অ্যাফারেন্স। যখন এই স্নায়ুগুলো সক্রিয় হয় তখন মস্তিষ্কে অক্সিটোসিন, ভালোবাসার হরমোন নিঃসৃত হয়। এটি মনে গভীর শান্তি, নিরাপত্তা এবং সংযোগের অনুভূতি এনে দেয়। কিন্তু যখন একজন নারী দীর্ঘদিন ধরে এই ধরনের উষ্ণ, আন্তরিক স্পর্শ থেকে বঞ্চিত থাকেন, তখন কি হয়? তখন তার শরীরে কর্টিসল, মানসিক চাপের হরমোন বেড়ে যায়। ফলে উদ্বেগ বাড়ে, ঘুম কমে, মেজাজ খিটখিটে হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি ভেতর থেকে ভেঙে পড়তে থাকেন। গবেষণায় আরও দেখা গেছে, দীর্ঘস্থায়ী স্পর্শবঞ্চনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে এমনভাবে প্রভাবিত করে যে শারীরিক ব্যথা অনুভব করতে শুরু করে, যদিও কোনো শারীরিক কারণ নেই। এটাকে বলা হয় সাইকোজেনিক পেন। তাই যখন আপনার সঙ্গী বারবার আপনাকে ছুঁচ্ছেন, আপনার কাছে আসছেন, আপনার পাশে ঘেঁষে বসছেন, তখন তিনি আসলে বলছেন, আমাকে ধরো, আমাকে ছোঁও, আমাকে জড়িয়ে ধরো, আমাকে অনুভব করাও যে আমি এখনো তোমার, তুমি এখনো আমার। এই ইশারাকে কখনো উপেক্ষা করবেন না,
কারণ স্পর্শ হলো ভালোবাসার সবচেয়ে আদিম, সবচেয়ে শক্তিশালী ভাষা, যে ভাষায় কোনো শব্দ লাগে না। ইশারা নম্বর 3, রাতের গভীরে অনিদ্রা, বিছানায় এপাশ ওপাশ, মাঝরাতে জেগে ওঠা। তৃতীয় ইশারাটি আমাদের চোখের সামনেই ঘটে, অথচ আমরা ভুল ব্যাখ্যা করি। আপনার সঙ্গী বা আপনার মা রাতে ঘুমোতে পারছেন না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন ঘন্টার পর ঘন্টা। মাঝরাতে উঠে বসছেন, জানালার ধারে দাঁড়িয়ে অন্ধকারে তাকিয়ে থাকছেন, ফোন হাতে নিয়ে অর্থহীনভাবে স্ক্রিনে আঙুল চালাচ্ছেন, কিন্তু আসলে কিছুই দেখছেন না। আপনি ভাবছেন বয়সের সমস্যা, ইনসমনিয়া, শারীরিক অসুস্থতা, হয়তো রাতে চা বেশি খেয়েছেন। কিন্তু মনোবিজ্ঞান বলছে এর পেছনে আরও গভীর, আরও অদৃশ্য একটি কারণ থাকতে পারে। সিগমন্ড ফ্রয়েড তার যুগান্তকারী তত্ত্বে বলেছিলেন, ঘুমের সময় সচেতন মনের প্রহরী ঘুমিয়ে পড়ে, তখন অবচেতন মনের অবদমিত আকাঙ্ক্ষাগুলো জেগে ওঠে। যদি এই আকাঙ্ক্ষাগুলো এতটাই প্রবল হয় যে অবচেতন মন তা সামলাতে পারে না, তখন ঘুমই আসে না। শরীর বিছানায় আছে, কিন্তু মন ঘুরে বেড়াচ্ছে এমন কোনো জায়গায়, এমন কোনো মানুষের কাছে যেখানে সে জাগ্রত অবস্থায় যেতে পারে না। হরমোনবিদ্যাও এটি ব্যাখ্যা করে। মেনোপজের সময় এবং পরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ওঠানামা ঘুমের হরমোন মেলাটোনিন ও মেজাজ নিয়ন্ত্রক হরমোন সেরোটোনিনের ভারসাম্য বিঘ্নিত করে। আবার শারীরিক ঘনিষ্ঠতার পর শরীরে প্রোল্যাক্টিন হরমোন নিঃসৃত হয়, যা গভীর তৃপ্তিদায়ক ঘুম এনে দেয়। যখন দীর্ঘদিন ঘনিষ্ঠতা নেই, তখন প্রোল্যাক্টিনের অভাবে ঘুমও দূরে চলে যায়। একটি গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতির মধ্যে নিয়মিত শারীরিক ঘনিষ্ঠতা আছে তাদের ঘুমের মান যথেষ্ট পরিমাণে ভালো, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। তাই আপনার সঙ্গী যদি রাতে ঘুমোতে না পারেন, তাহলে শুধু ঘুমের ওষুধ দিয়ে সমাধান খুঁজবেন না। হয়তো তার আসল ওষুধ হলো আপনার উপস্থিতি, আপনার উষ্ণতা, আপনার বাহুতে একটি নিরাপদ আশ্রয়। ইশারা নম্বর 4, অকারণ খিটখিটে মেজাজ, ক্ষুদ্র বিষয়ে রাগের বিস্ফোরণ। চতুর্থ ইশারাটি প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায়, কিন্তু আসল কারণটি কেউ খোঁজে না। আপনার সঙ্গী বা আপনার মা আগে শান্ত ছিলেন, সহনশীল ছিলেন, কিন্তু ইদানিং হঠাৎ করে ছোট ছোট বিষয়ে ফেটে পড়ছেন। খাবারে লবণ একটু বেশি হলে মহাযুদ্ধ, কেউ একটু দেরিতে বাসায় এলে তুলকালাম, জামাকাপড় গুছিয়ে না রাখলে ঝড়, এমনকি কোনো কারণ ছাড়াই মুখ গোমড়া, চোখে আগুন। আপনি ভাবছেন বয়সের সমস্যা, মেনোপজ, রক্তচাপ বেড়েছে, স্বভাব খারাপ হচ্ছে, কিন্তু মনোবিজ্ঞান বলছে এটি হতে পারে ডিসপ্লেসড অ্যাগ্রেশন, স্থানান্তরিত আগ্রাসন। এর মানে কি? মানে হলো আসল কারণটির ওপর রাগ প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তাই সেই রাগ অন্য কিছুর ওপর পড়ছে। একজন নারী হয়তো চাইছেন তার স্বামী রাতে তার পাশে শুক, তাকে জড়িয়ে ধরুক, তাকে বলুক তোমাকে ভালোবাসি, কিন্তু তিনি এটা বলতে পারছেন না, কারণ সমাজ, লজ্জা, ভয়। তাহলে সেই চাপা ক্ষোভ কোথায় যাচ্ছে? সেটা রূপান্তরিত হচ্ছে খিটখিটে মেজাজে, অকারণ রাগে, ছোট ছোট বিষয়ে বিস্ফোরণে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর হ্যারিয়েট লার্নার তার বিখ্যাত বই দ্য ড্যান্স অফ অ্যাঙ্গারে লিখেছেন, নারীদের রাগ প্রায়শই তাদের অপূর্ণ চাহিদার সবচেয়ে সৎ প্রকাশ, কিন্তু সমাজ সেই রাগকে হিস্টিরিয়া বলে তুচ্ছ করে। আপনি যদি আপনার সঙ্গীর এই অস্বাভাবিক রাগ দেখেন, তাহলে পাল্টা রাগ দিয়ে উত্তর দেবেন না, বরং ভাবুন এই রাগের পেছনে কী আছে। হয়তো আছে একটি গভীর কান্না, একটি অব্যক্ত চাওয়া, একটি নিঃসঙ্গ হৃদয়ের আর্তনাদ। ইশারা নম্বর 5, আবেগের অতিরিক্ত প্রকাশ, অকারণ কান্না, পুরনো স্মৃতিতে হারিয়ে যাওয়া, দীর্ঘশ্বাস। পঞ্চম ইশারাটি চোখের জলে লেখা। একজন নারী যিনি সারা জীবন শক্ত ছিলেন, কঠিন ছিলেন, হঠাৎ করে তিনি অনেক নরম হয়ে পড়েছেন। একটি পুরনো গান শুনলে চোখ ভিজে যায়, একটি পুরনো ছবি দেখলে ঠোঁট কাঁপে, বিয়ের দিনের কথা মনে করলে বুকটা ভারী হয়ে ওঠে। সন্ধ্যায় জানালার পাশে বসে দূরে তাকিয়ে থাকেন, চোখ শূন্য কিন্তু মন পূর্ণ, পূর্ণ স্মৃতিতে, পূর্ণ আক্ষেপে, পূর্ণ চাওয়ায়। কখনো তিনি হঠাৎ বলেন, আগে কত ভালো ছিল তাই না? কখনো দীর্ঘশ্বাস ফেলেন কোনো কারণ ছাড়াই।
কখনো একটি গান গুনগুন করেন। সেই গানটি হয়তো তাদের প্রেমের সময়ের গান বা বিয়ের দিনের গান। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ইমোশনাল ফ্লাডিং, আবেগের বন্যা। যখন ভেতরে জমা হওয়া অতৃপ্তি, একাকিত্ব, অবদমিত আকাঙ্ক্ষার চাপ একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন ক্ষুদ্রতম উদ্দীপকেই পুরো বাঁধ ভেঙে পড়ে। একটি গান সেই উদ্দীপক, একটি ছবি সেই উদ্দীপক, একটি স্মৃতি সেই উদ্দীপক। এই স্মৃতিগুলো তাকে সেই সময়ে নিয়ে যায় যখন সম্পর্ক ছিল সতেজ, যখন স্পর্শ ছিল ঘনিষ্ঠ, যখন রাতগুলো ছিল উষ্ণ, যখন ভালোবাসা ছিল তীব্র। আর সেই স্মৃতি এবং বর্তমানের মরুভূমির মধ্যে যে বিশাল ফারাক, সেটাই তাকে কাঁদায়। তিনি কাঁদছেন কিন্তু জানেন না কেন। তিনি দীর্ঘশ্বাস ফেলছেন কিন্তু বলতে পারছেন না কার জন্য। তিনি পুরনো দিনের কথা মনে করছেন কিন্তু স্বীকার করতে পারছেন না কি চাইছেন। এই ইশারাটি দেখলে বুঝবেন তার ভেতরে একটি মহাসমুদ্র আছে যা বাইরে থেকে দেখা যায় না, এবং সেই মহাসমুদ্রে তিনি একা ডুবছেন। ইশারা নম্বর 6, সুখী দম্পতি দেখে চুপ হয়ে যাওয়া, দীর্ঘশ্বাস ফেলা বা তিক্ত মন্তব্য করা। ষষ্ঠ ইশারাটি সামাজিক পরিস্থিতিতে প্রকাশ পায়। কোনো অনুষ্ঠানে গেছেন, সেখানে একটি দম্পতি একসাথে হাঁটছেন, হাসছেন, একে অন্যের হাত ধরে আছেন, অথবা টেলিভিশনে একটি সিনেমায় নায়ক নায়িকার রোম্যান্টিক মুহূর্তে আছেন। আপনার সঙ্গী সেটা দেখে কি করলেন? হঠাৎ চুপ হয়ে গেলেন, অথবা একটি গভীর ভারী দীর্ঘশ্বাস ফেললেন, অথবা মুখে একটু তেতো হাসি দিলেন, অথবা বললেন, ওরা তো সুখী, আমাদের কপালে নেই, অথবা এসব তো সিনেমায় হয়, বাস্তবে হয় না। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় আপওয়ার্ড সোশ্যাল কম্প্যারিজন, নিজের চেয়ে ভালো অবস্থানে থাকা কাউকে দেখে নিজের সাথে তুলনা করা। যখন একজন নারী দেখেন অন্য দম্পতির মধ্যে ভালোবাসা আছে, ঘনিষ্ঠতা আছে, সংযোগ আছে, আর তার নিজের জীবনে সেটা নেই, তখন তার ভেতরে একটি তীব্র বেদনা জন্ম নেয়। এই বেদনা কখনো হিংসা, কখনো আত্মকরুণা, কখনো নীরব কান্না হয়ে প্রকাশ পায়। ইশারা নম্বর 7, ঘন ঘন শারীরিক অভিযোগ, মাথা ব্যথা, পিঠে ব্যথা, ক্লান্তি, বুকে চাপ। সপ্তম ইশারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটিকে আমরা সবসময় ভুল বুঝি। আজ মাথাটা ভীষণ ব্যথা, পিঠটা ভাঙছে, শরীরে কোনো শক্তি নেই, বুকে একটা চাপা ভার, সবসময় ক্লান্ত লাগে। এগুলো অবশ্যই সত্যিকারের শারীরিক সমস্যা হতে পারে এবং ডাক্তার দেখানো উচিত, কিন্তু মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান উভয়ই বলছে এগুলো সাইকোসোম্যাটিক সিমটমসও হতে পারে, মানে মনের ব্যথা শরীরের ভাষায় কথা বলছে। যখন একজন নারী তার আবেগময় ও শারীরিক অতৃপ্তি প্রকাশ করতে পারেন না, সমাজের ভয়ে, লজ্জায়, পরিবারের চাপে, তখন সেই অতৃপ্তি শরীরের মাধ্যমে বের হওয়ার চেষ্টা করে। কারণ শারীরিক ব্যথা বললে সমাজ মেনে নেয়, ডাক্তার দেখায়, ওষুধ দেয়, সেবা করে। কিন্তু আমি শারীরিকভাবে একাকী বললে সমাজ হাসে, ঘৃণা করে, তুচ্ছ করে। শারীরিক ঘনিষ্ঠতার সময় শরীরে এন্ডরফিন ও অক্সিটোসিন নিঃসৃত হয়, যা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। এন্ডরফিনকে বলা হয় প্রকৃতির মরফিন। নিয়মিত ঘনিষ্ঠতা মাথা ব্যথা কমায়, পেশির টান শিথিল করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যখন সেই ঘনিষ্ঠতা নেই, তখন শরীর এন্ডরফিনের ঘাটতিতে ভোগে, ফলে ব্যথা বেশি অনুভূত হয়। ইশারা নম্বর 8, রোম্যান্টিক গান, নাটক, সিনেমা, গল্পের প্রতি আকস্মিক আকর্ষণ। অষ্টম ইশারাটি সুন্দর ও বেদনাদায়ক একই সাথে। তিনি হঠাৎ পুরনো গান শুনছেন, হেমন্ত, কিশোর, লতা, রুনা লায়লা, আব্দুল আলিমের গান। মোবাইলে রোমান্টিক নাটক দেখছেন রাত জেগে, ফেসবুকে রোমান্টিক কবিতা শেয়ার করছেন, ভালোবাসার গল্পের বই পড়ছেন। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ভিকেরিয়াস গ্র্যাটিফিকেশন, পরোক্ষ তৃপ্তি। বাস্তবে যা পাওয়া যাচ্ছে না, কল্পনায়, গল্পে, গানে সেটুকু অনুভব করার চেষ্টা। ইশারা নম্বর 9, ঘন ঘন রোম্যান্টিক বা আবেগময় স্বপ্ন। নবম ইশারাটি সরাসরি অবচেতন মনের চিঠি। ফ্রয়েড বলেছিলেন, স্বপ্ন অবচেতন মনের রাজপথ। জাগ্রত অবস্থায় যে চাহিদা অবদমিত, ঘুমের মধ্যে সেটি স্বপ্ন হয়ে ফিরে আসে।
একজন নারী যদি ঘন ঘন এমন স্বপ্ন দেখেন যেখানে কেউ তাকে জড়িয়ে ধরছে, কেউ তার গালে হাত রাখছে, কেউ তাকে আবেগময় কথা বলছে, তাহলে তার মস্তিষ্ক আসলে সেই অভাব পূরণের চেষ্টা করছে। গবেষণায় দেখা গেছে শারীরিকভাবে বঞ্চিত নারীদের রেম স্লিপের সময়কাল বেশি, যে পর্যায়ে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। মস্তিষ্ক নিজেই চেষ্টা করছে ভারসাম্য ফিরিয়ে আনতে। ইশারা নম্বর 10, তীব্র একাকিত্ব। কেউ বোঝে না আমাকে মনোভাব। 10ম ইশারাটি হৃদয় বিদারক। কেউ আমাকে বোঝে না, আমি একদম একা, সবার জন্য সব করি, আমার জন্য কে? এই কথাগুলো যখন একজন বয়স্ক নারী বলেন, তখন এগুলো স্রেফ অভিযোগ নয়, এগুলো একটি আত্মার চিৎকার। জন ক্যাসিওপো, শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গবেষক, তার লোনলিনেস গবেষণায় দেখিয়েছেন দীর্ঘস্থায়ী একাকিত্ব মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা শারীরিক ব্যথায় সক্রিয় হয়। মানে একাকিত্ব শুধু মানসিক নয়, এটি আক্ষরিক অর্থেই শারীরিক ব্যথা। ইমোশনাল আইসোলেশন, মানুষের মাঝে থেকেও আবেগময়ভাবে সম্পূর্ণ একা, এটি বয়স্ক নারীদের একটি অত্যন্ত সাধারণ কিন্তু ধ্বংসাত্মক অভিজ্ঞতা। ইশারা নম্বর 11, রাতে দেরি করে ঘুমোনো, সঙ্গীর জন্য নীরব অপেক্ষা। একাদশ ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম। তিনি রাতে দেরি করে শুতে যাচ্ছেন, বিশেষ করে যখন সঙ্গী এখনও বিছানায় আসেননি। তিনি ফোন নিয়ে বসে আছেন, টিভি দেখছেন, কিন্তু আসলে কিছুই দেখছেন না। তিনি অপেক্ষা করছেন সঙ্গী আসুক, পাশে সুখ, হয়তো একটু কাছে টানুক, কিন্তু বলতে পারছেন না, কারণ বলা মানে বেহায়া, বলা মানে লজ্জাহীন। তাই তিনি জেগে থাকেন, নীরবে, একা, অপেক্ষায়। ইশারা নম্বর 12, সঙ্গীর প্রতি আকস্মিক অতিরিক্ত যত্ন ও সেবা। তিনি হঠাৎ সঙ্গীর পছন্দের খাবার রান্না করছেন, জিজ্ঞেস করছেন আজ কি খাবে, জামা কাপড় গুছিয়ে দিচ্ছেন। সঙ্গী অসুস্থ হলে অতিরিক্ত চিন্তিত। গ্যারি চ্যাপম্যানের 5 লাভ ল্যাঙ্গুয়েজেস তত্ত্ব অনুযায়ী কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করে সেবার মাধ্যমে, যত্নের মাধ্যমে। তিনি বলছেন আমি তোমাকে চাই, তুমি কি আমাকে চাও? ইশারা নম্বর 13, শরীরের তাপমাত্রায় পরিবর্তন, হঠাৎ গরম লাগা, ঘাম। শারীরিক আকাঙ্ক্ষা জেগে উঠলে রক্তপ্রবাহ বাড়ে, হৃদস্পন্দন দ্রুত হয়, শরীরের তাপমাত্রা বাড়ে। মেনোপজের হট ফ্ল্যাশও হতে পারে, কিন্তু যদি এটি নির্দিষ্ট পরিস্থিতিতে হয় তাহলে এটি একটি ইশারা। ইশারা নম্বর 14, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ সক্রিয়তা। নতুন ছবি পোস্ট করা, রোম্যান্টিক কোটেশন শেয়ার করা, সুন্দর লাগছে কমেন্টে খুশি হওয়া, এগুলো বাস্তব জীবনে না পাওয়া মনোযোগের ভার্চুয়াল বিকল্প খোঁজা। ইশারা নম্বর 15, নিজের শরীর নিয়ে অসন্তুষ্টি বা অতি সচেতনতা। আমি তো আর সুন্দর নেই, আমার শরীর আগের মতো নেই, আমাকে দেখে কে পছন্দ করবে? এই কথাগুলো আসলে আপনার কাছ থেকে একটি নিশ্চিতকরণ চাওয়া। আপনি চান, আপনি বলুন তুমি এখনও সুন্দর। ইশারা নম্বর 16, ঘুরিয়ে ফিরিয়ে ঘনিষ্ঠতার কথা বলা। তুমি তো আর আমার দিকে তাকাওই না, আমরা আগের মতো আর কাছে আসি না, তোমার কি আমাকে আর ভালো লাগে না? এগুলো সরাসরি না বলে ঘুরিয়ে বলা, এটি একজন বয়স্ক নারীর পক্ষ থেকে অসম্ভব সাহসের কাজ। তাকে কখনো লজ্জা দেবেন না। ইশারা নম্বর 17, একা একা কথা বলা, গুনগুন করে গান গাওয়া, আয়নায় দীর্ঘক্ষণ নিজেকে দেখা এবং জিজ্ঞেস করা আমি কি এখনো ভালোবাসা পাওয়ার যোগ্য? এগুলো সবই সেই অব্যক্ত চাওয়ার প্রকাশ। ইশারা নম্বর 18, শারীরিক কাছাকাছি থাকার অজুহাত তৈরি করা। এটি সর্বশেষ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইশারা। খেয়াল করুন, তিনি কি ইদানিং আপনার কাছে থাকার অজুহাত খুঁজছেন? আপনি ঘরে থাকলে তিনিও সেই ঘরে আসছেন কোনো না কোনো কারণে। আপনি বসার ঘরে বসলে তিনিও এসে বসছেন। আপনি বিছানায় গেলে তিনিও আসছেন, যদিও তার ঘুম আসেনি। আপনি রান্নাঘরে গেলে তিনিও এসে কিছু একটা করার ভান করছেন। তিনি আপনাকে ডাকছেন অকারণে, এই একটু এদিকে আসো তো। আপনি গেলে বলছেন কিছু না, এমনি ডাকলাম, কিন্তু আসলে তিনি চাইছেন আপনি তার কাছে থাকুন, তার পাশে থাকুন, তাকে ছোঁন, তার সাথে কথা বলুন। মনোবিজ্ঞানে একে বলা হয় প্রক্সিমিটি সিকিং বিহেভিয়ার, নৈকট্য খোঁজা আচরণ। জন বাউলবির অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী যখন মানুষ আবেগময়ভাবে অনিরাপদ বোধ করে, যখন তার সংযুক্তি চাহিদা পূরণ হয় না, তখন সে সংযুক্তি ব্যক্তির
অর্থাৎ সঙ্গীর কাছাকাছি থাকার চেষ্টা করে। এটি শিশুদের মধ্যে যেমন দেখা যায় ঠিক তেমনি প্রাপ্তবয়স্কদের মধ্যেও দেখা যায়, শুধু প্রকাশের ধরন আলাদা। একটি শিশু যখন ভয় পায় সে মায়ের কোলে ছুটে যায়। একজন প্রাপ্তবয়স্ক নারী যখন আবেগময়ভাবে ক্ষুধার্ত হন তিনি সঙ্গীর কাছে ছুটে যান, কিন্তু সরাসরি আমি তোমাকে কাছে চাই বলার বদলে অজুহাত তৈরি করেন। একটু এদিকে আসো বলেন, কারণ সরাসরি বলাটা তার জন্য সামাজিকভাবে অসম্ভব। এই ইশারাটি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের, কারণ তিনি চাইছেন কিন্তু চাইতে পারছেন না। তিনি আসছেন কিন্তু আসার কারণ বলতে পারছেন না। তিনি আপনার পাশে আছেন কিন্তু আপনাকে বলতে পারছেন না, আমি তোমার কাছে থাকতে চাই, কারণ তুমি ছাড়া আমি একদম একা। পরের বার যখন আপনার সঙ্গী অকারণে আপনার কাছে আসেন, অজুহাত করে আপনার ঘরে ঢোকেন, তখন দূরে ঠেলে দেবেন না, বরং তাকে কাছে টানুন, তার পাশে বসুন, তার হাত ধরুন। হয়তো কিছু বলারও দরকার নেই, শুধু পাশে থাকুন, এটুকুই যথেষ্ট। আমরা 18টি ইশারা জানলাম, এখন বুঝতে হবে কেন এগুলো উপেক্ষা করা উচিত নয়। 1. মানসিক স্বাস্থ্যের ধ্বংসাত্মক ক্ষতি। দীর্ঘদিনের আবেগময় ও শারীরিক বঞ্চনা, গভীর বিষণ্ণতা, উদ্বেগ, আত্মবিশ্বাসের ভাঙন, এমনকি আত্মহত্যার প্রবণতা পর্যন্ত নিয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বয়স্ক নারীদের বিষণ্ণতার একটি প্রধান কারণ এই বঞ্চনা। 2. শারীরিক স্বাস্থ্যের ক্ষতি। নিয়মিত ঘনিষ্ঠতা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হরমোনের ভারসাম্য বজায় রাখে, ব্যথা কমায়। দীর্ঘ বঞ্চনায় এগুলোর বিপরীত ঘটে। 3. সম্পর্কের অপূরণীয় ক্ষতি। ঘনিষ্ঠতা ছাড়া সম্পর্ক ধীরে ধীরে মরে যায়। দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও আলাদা মহাদেশে চলে যান। নীরবতা ভরাট হয় ভুল বোঝাবুঝি, ঝগড়া এবং তিক্ততায়। সমাধান 1. নীরবতা ভাঙন, খোলামেলা কথা বলুন। সঙ্গীর সাথে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা বলুন। এটি লজ্জার নয়, এটি সুষ্ঠু সম্পর্কের অপরিহার্য অংশ। জিজ্ঞেস করুন, তুমি কি সুখী? তোমার কি কিছু চাই? সমাধান 2. স্পর্শের ভাষা শিখুন এবং অনুশীলন করুন। ঘনিষ্ঠতা মানে শুধু শারীরিক মিলন নয়, হাত ধরা, আলিঙ্গন, কপালে চুম্বন, চুল ছুঁয়ে দেওয়া, পিঠে হাত বোলানো, এগুলো গভীর ঘনিষ্ঠতা। বিশেষ করে বয়স্ক নারীদের জন্য এই ধরনের মৃদু উষ্ণ স্পর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাধান 3. প্রতিদিন একান্ত সময় কাটান। শুধু দুজন, কোনো ফোন নেই, টেলিভিশন নেই, সন্তান নেই। প্রতিদিন অন্তত 15 থেকে 30 মিনিট একে অন্যের সাথে কথা বলুন, শুনুন, তাকান। সমাধান 4. নিয়মিত প্রশংসা করুন। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, এই রান্না তুমি ছাড়া কে করবে? তোমাকে ছাড়া আমার কিছু নেই। এই কথাগুলো ওষুধের চেয়ে শক্তিশালী। সমাধান 6. ঘনিষ্ঠতায় বৈচিত্র্য আনুন। বয়সের সাথে ঘনিষ্ঠতার ধরন পরিবর্তিত হতে পারে, এটি স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে ঘনিষ্ঠতা বন্ধ। নতুন উপায়ে, নতুন ভাষায় ভালোবাসুন। সমাধান 7. পেশাদার সাহায্য নিন। সমস্যা গভীর হলে মনোবিজ্ঞানী বা দাম্পত্য পরামর্শদাতার কাছে যান। এটি দুর্বলতা নয়, বুদ্ধিমত্তা। সর্বোপরি সহানুভূতিশীল হন। বুঝুন, একজন নারী, বয়স যাই হোক, তিনি একজন পূর্ণ মানুষ। তার শরীর আছে, মন আছে, চাওয়া আছে। এটি পাপ নয়, মানুষ হওয়ার সৌন্দর্য। 30-35 বছর, শারীরিক চাহিদা প্রায়ই তুঙ্গে, আত্মবিশ্বাস বেশি, নিজের শরীর ও পছন্দ সম্পর্কে সচেতন। 35-45 বছর, হরমোনের পরিবর্তন শুরু, কিন্তু চাহিদা কমে না, বরং আবেগময় ঘনিষ্ঠতার প্রয়োজন বাড়ে। 45-55 বছর, মেনোপজকাল, হরমোনের বড় পরিবর্তন, চাহিদার ধরন বদলায়, স্পর্শ, আলিঙ্গন, উষ্ণতা প্রাধান্য পায়। 55-65 বছর, চাহিদা থাকে। গবেষণায় 60% নারী জানিয়েছেন ঘনিষ্ঠতা তাদের কাছে এখনও গুরুত্বপূর্ণ। 65-70 বছর, চাওয়া পুরোপুরি শেষ হয় না, ধরন পরিবর্তিত হয়। শারীরিক মিলানের বদলে কাছে থাকা, জড়িয়ে ধরা, হাত ধরে হাঁটা। গল্প 1. জাহানারা বেগম, বয়স 54, স্বামী ব্যবসায়ী, সকালে বের হন, রাতে ফেরেন, খান, ঘুমান। জাহানারা বলেন, আমি এই বাড়ির একটা ওয়াল ক্লক, সবাই দেখে সময়, কিন্তু কেউ জানতে চায় না আমি কেমন আছি। তিনি রাতে ঘুমাতে পারেন না, দিনে বিরক্ত থাকেন। ডাক্তার বলেছেন মানসিক চাপ, কিন্তু কেউ জানতে চায়নি চাপ কোথা থেকে। গল্প 2. খালেদা, বয়স 67, স্বামী 8 বছর আগে মারা গেছেন, সন্তানরা যত্ন নেয়,
ওষুধ, ডাক্তার, খাবার। কিন্তু কেউ পাশে বসে কথা বলে না, কেউ ধরে না, ছোঁয় না। খালেদা রাতে স্বামীর পুরনো শার্ট বুকে চেপে ঘুমান, একা একা কাঁদেন। বলেন, বেঁচে থেকে কি লাভ যদি কেউ কাছে না থাকে। গল্প ৩। মুনিরা, বয়স ৪১। স্বামী আছেন, কিন্তু ২ বছর ধরে শারীরিক ঘনিষ্ঠতা বন্ধ। স্বামী ব্যস্ত, অফিস, ব্যবসা, বন্ধুবান্ধব। মুনিরা কিছু বলতে পারেন না। তিনি ফেসবুকে নতুন ছবি দেন। কেউ সুন্দর বললে একটু আলো জ্বলে মনে, কিন্তু সেই আলো মিনিট খানেকে নিভে যায়। গল্প ৪। রাবেয়া, বয়স ৪৮। স্বামী দুবাই থাকেন, বছরে একবার আসেন। রাবেয়া একা সংসার চালান, সন্তানদের পড়ালেখা, পরীক্ষা, অসুখ সব একা সামলান। রাতে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকেন, কখনো কাঁদেন, কখনো স্বপ্ন দেখেন। তিনি বলেন, আমি তো শুধু একটা ঠিকানা হয়ে গেছি, মানুষ আসে চলে যায়, কেউ থাকে না। ৪টি গল্প, ৪টি জীবন, একটিই যন্ত্রণা, অতৃপ্তি, একাকিত্ব, অব্যক্ত চাহিদা। এই ভিডিও যে পুরুষরা দেখছেন, আপনাদের কাছে আমার কিছু কথা। আপনার স্ত্রী আপনার জন্য সব কিছু দিয়েছেন। তার যৌবন, তার স্বপ্ন, তার শরীর, তার জীবন সব আপনার সংসারের জন্য উৎসর্গ করেছেন। এখন যখন তার চুলে পাক ধরেছে, চামড়ায় ভাঁজ পড়েছে, তখন কি তাকে ভুলে যাবেন? আজ রাতে বাড়ি ফিরে তার পাশে বসুন, তার হাত ধরুন, তার চোখে তাকান, বলুন, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ, তোমাকে ছাড়া আমি কিছু না। দেখবেন তার চোখে জল, কিন্তু সেই জল কষ্টের নয়, সুখের, তৃপ্তির, ভালোবাসার। এই ভিডিও যে নারীরা দেখছেন, আপনাদের জন্য কিছু কথা। আপনি যদি এই 18টি ইশারার মধ্যে নিজেকে খুঁজে পেয়ে থাকেন, জেনে রাখুন আপনার অনুভূতি সম্পূর্ণ স্বাভাবিক, বৈধ, প্রাকৃতিক এবং সম্মানজনক। আপনি কোনো অন্যায় করছেন না। লজ্জা পাবেন না, চেপে রাখবেন না, কথা বলুন, সাহায্য নিন। আপনার সুখ গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্বপূর্ণ। দীর্ঘ এই যাত্রায় আমরা 18টি ইশারা জানলাম, তাদের পেছনের বিজ্ঞান ও মনোবিজ্ঞান বুঝলাম, সমাধান শিখলাম, বাস্তব গল্প শুনলাম। সব কিছুর সারাংশ একটি বাক্যে: ভালোবাসার কোনো বয়স হয় না, আকাঙ্ক্ষার কোনো মেয়াদ শেষ হয় না, এবং প্রতিটি নারী যে বয়সেরই হন, তিনি ভালোবাসা পাওয়ার যোগ্য। আজ রাতে বাড়ি ফিরে আপনার পাশের মানুষটির হাত ধরুন, তার চোখে তাকান, বলুন, আমি তোমাকে ভালোবাসি, তুমি একা নও, আমি আছি। এই 3টি বাক্য কোটি টাকার ওষুধের চেয়ে শক্তিশালী, কারণ এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কোনো ওষুধ নেই। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, এখনই একটি লাইক দিন। কমেন্টে বলুন 18টি ইশারার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে প্রাসঙ্গিক। এই ভিডিও শেয়ার করুন, কারণ এই জ্ঞান সবার জানা দরকার। সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, যাতে পরবর্তী গভীর ভিডিও মিস না হয়। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি রহস্যময় মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনকে ভালোবাসুন। ধন্যবাদ।